হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলতেছি। আমি প্রতিদিন বা ওই যে ২-৩ দিন গ্যাপ থাকার পরেও যে রিয়াল মাদ্রিদের লা লিগা, কোপা দেল রে, আহ, চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলো পরে, তারপর বার্সেলোনা, ম্যান সিটি, ইংল্যান্ডের আর্সেনাল, তারপর পিএসজি, ওদিকে আছে বায়ার্ন মিউনিখ, এগুলা খেলা আমি নিয়মিত রাত জায়গা দেখি। কিন্তু এমন একটা টিম যেটাকে আমি, ধরো, আমার মনে আছে 2017 থেকে, সরি 2011-12 টাইমটা হবে। আমার বাসা ছিল মফস্বল এলাকায়, গ্রামটা। সেখানে ওরম ইলেকট্রিসিটি থাকতো না। তো আমি একটা দোকানে সম্ভবত আহ, রাত্রি 12টা-1টার দিকে যাইয়া দোকানদারকে ডাইকা, আমরা কয়েকজন ছিল মুরব্বী, ডাইকা তারপর খেলা দেখতাম। তো তখন একটা খেলার ভিতর একটা এনার্জি ছিল। উম, যেমন ধরো, এম, তোর কাট মার কাট, জিততে হবে বা জিতবো, একটা স্পৃহা ছিল। বর্তমানে রিয়াল মাদ্রিদের প্রবলেমটা, আহ, কালকে রাত্রে খেলা দেখার পর আমি 5টা প্রবলেম আমার কাছে মনে হয়েছে এখনো। আমি শুরুতেও আহ, আহ, সংশয় ছিলাম যে এমবাপ্পে আসার পরে ভিনি আর এমবাপ্পের ভিতরে কোনো সমস্যা থাকবে। কেননা একটা টিমে দুইজন মেন খেলোয়াড় থাকতে পারে না। সেই প্রবলেমটাই কিন্তু এখন মাঠের ভিতর দেখা যাচ্ছে। ভিনির যে একটা চাপা অভিমান মাদ্রিদের টিম ম্যানেজমেন্ট, কোচ, স্টাফদের প্রতি, সেটা কিন্তু মাঠে ফুটে এসেছে, মাঠ পর্যন্ত এসেছে। আবার ওদিকে ই বলেন ভলেন্টিয়ার, সম্ভবত সেটার যে একটা বাড়তি চাপ তিনি কিন্তু নিতে পারে নাই। সেটা তার পারফরমেন্স দেখলে বোঝা যায়। আমি যদি ভুল না করি, টানা 17 থেকে 16 ম্যাচ ভিনিসিয়াস জুনিয়র গোল করতে পারছে না। আর এদিকে একই পজিশনে যদি আমি মনে করি, এমবাপ্পের সাথে আজকের খেলাটা দেখে আমার মনে হয়েছে এমবাপ্পের সাথে রদ্রিগো অনেক ভালো লিঙ্ক আপ শো করেছে। আজকে যদি খেলা দেখে থাকেন, যদিও মাদ্রিদের খেলা আমি সন্তুষ্ট নয়, কিন্তু রদ্রিগো যে খেলাটা দিয়েছে, তিনি কিন্তু অনেকগুলো প্লেয়ারকে বিট করেছে, অনেকগুলো বল উইন করেছে। তারপর একটা তিনি ফাউল উইন করার পরে তার পায়ের ক্রস থেকেই জুড বেলিংহাম গোল করলো। তারপর এদিক থেকে যদি খেলে যে বক্সের ভিতরে যে ফাউলটা অর্জন করলো, সেটাও কিন্তু রদ্রিগোর অবদান। আর ভিনিসিয়াস জুনিয়রের একটা আমি মেজর প্রবলেম আমার মনে হয় যে একটা, তিনি বাড়তি নিজের উপর চাপ নিয়ে মাঠে নামেন যে আজকে গোল করব, একাই ড্রিবল করব, সবকিছু একাই করব, সামনে ভলেন্টিয়ার জিতবো, মেন হব। আহ, এই চাপটা তিনি নিয়ে মাঠে নামে, কিন্তু তার পারফরমেন্স হচ্ছে না। পারফরমেন্স হয় নাই বিদায়ী আজকে রিয়াল মাদ্রিদের মাঠে তার সমর্থকরা তাকে বুয়ো ধ্বনি দিয়েছে। আর তিনি তার উপর আরো চাপ উম, নিয়েছেন। মাঠ থেকে উঠে একটা 12-13 বছর ছেলেদের মতন কি করলো, ইনস্টাগ্রামে যে রিয়াল মাদ্রিদের জার্সি পরা একটা প্রোফাইল পিক ছিল, সেটা চেঞ্জ করে ব্রাজিলেরটা তুমি দিলে। এটা শুধু একটা পাগলামি।
আমি মনে করি রিয়াল মাদ্রিদের বোর্ড ম্যানেজমেন্ট যারা আছে তাদের একটা ডিসিশন নেওয়া উচিত। রদ্রিগোকে, আমার এটা একান্ত মতামত, রদ্রিগোকে রেখে ভিনিসিয়াস জুনিয়রকে সেল করে দেওয়া উচিত। ভিনিসিয়াস জুনিয়র হ্যাঁ অনেক প্রতিভাবান খেলোয়াড়, কিন্তু রিয়াল মাদ্রিদে বর্তমান পরিস্থিতি বিবেচনায়, এমবাপ্পের সাথে লিঙ্ক আপ বিবেচনায় এটা হচ্ছে না। এই একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু, আজকে যেটা খেয়াল করলাম যে এম বেলিংহাম আর আপনার আর্দা গুলার একসাথে মিডফিল্ডে কন্ট্রোল বা ডিফেন্সিভ, সেটা কোথাও শেকি হয়ে যাচ্ছে। এমনিতেই আর্দা গুলার ফিজিক্যালি প্রেশার নিতে পারে না। আর্দা গুলার ভালো, কিন্তু বাট ওই অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে। বেলিংহামও কিন্তু সেম, কিন্তু বেলিংহামের যেটা আছে আপনার ফিজিক্যালি টাফ সিচুয়েশনেও ভালো বল কন্ট্রোলটা থাকতে পারে, কিন্তু আর্দার ভিতরে সেটা নেই। এখানেও একটা প্রবলেম। তৃতীয় প্রবলেম হচ্ছে আমাদের ডিফেন্স। আমি ইনজুরি নিয়ে কথা বলবো না, যে কোনো টিমে যে কোনো সময়ে ইনজুরি থাকতে পারে, আর ইনজুরি ব্যতীত যারা থাকবে তারাও কিন্তু ওই মানেরই প্লেয়ার, না হলে আপনি তাকে ওই টিমে ইনক্লুড করতেন না আমার মতে। তাই আমি চাই যে সামনে ডিফেন্স আরো উন্নত করা উচিত, আর যে যার পজিশনে খেলে তাকে ওই পজিশনে খেলা উচিত। রাহুল এসেন্সিও কিন্তু আজকে তার পজিশনে তিনি খেলতে পারে নাই। আর তৃতীয় প্রবলেমটা হচ্ছে শাভি আলোনসো। আমরা বায়ার লেভারকুজেনে যে খেলাটা দেখলাম, সেই খেলার মানে হচ্ছেই না। সেই খেলার আপনি কত ভাগ বলবেন? 10 ভাগ, 5 ভাগ, 20 ভাগ? আমার মতে 5 ভাগও না, 5%ও না। তিনি তার মানে ওই চাকরি বা জব বাঁচানোর জন্য তিনি তার কোনো নিজস্ব কোনো ট্যাকটিক্স ইউজ করছে না। বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে তিনি প্লেয়ারদের বলে দিচ্ছে, যাও, তুমি যাও, তোমরা তোমার মন নিজেদের মতো করে খেলো, আমি আসি সাইড লাইনে। এরকম মানে কোচ, যাকে নিয়ে আমরা একটা স্বপ্ন দেখছিলাম নতুন একটা রিয়াল মাদ্রিদের, সেটা এখন কিছুটা ফিকে হয়ে যাচ্ছে। অবশ্য তার জবটা আপাতত 1 মাসের জন্য 1 মাসের জন্য দীর্ঘায়িত হলো। আর চতুর্থ প্রবলেম হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। আবারও ভিনিসিয়াস জুনিয়র আর রদ্রিগো, এইসব বিষয়ে রিয়াল মাদ্রিদ বোর্ডের একটা সিদ্ধান্ত দ্রুত আসা উচিত। কারণ এই ভিনির সাথে কোনোভাবে এমবাপ্পে লিঙ্ক আপ হচ্ছে না। আর ভিনিসিয়াস জুনিয়র খুবই ছোটখাটো বিষয়ে উনি ইগোতে আঘাত লাগে, উনি ওইটার বড় ইস্যু করে তোলে। এল ক্লাসিকোতে যে একটা অকারেন্স করলো, সেটার কোনো টিমে কোনোভাবেই কাম্য নয় মাঠের ভিতরে এরকম করা। তবে বেশি কিছু বলতে চাই না, কারণ ভিনি আমাদের, যখন আমরা কোনো রিয়াল মাদ্রিদ নিয়ে অনেক এক্সপেক্ট করতাম না, ভিনিসিয়াস জুনিয়র আমাদের অনেক রাত উপহার দিয়েছে। তাই আমি চাই দ্রুত এই বিষয়ে ভিনির সাথে বসে রিয়াল মাদ্রিদ বোর্ডের একটা সমস্যা সমাধানে আসা উচিত। কেননা আমরা এমন একটা টিম গঠন করতে চেয়েছিলাম যে হোসে মরিনহোর মতো, যে একটা ডেভেলপ টেস্ট দাঁড় করে দিয়ে থুয়ে যাবে, তারপরেই কিন্তু রিয়াল মাদ্রিদ টানা 9 থেকে 10টার মতো ইউসিএল বা 8টা, সঠিক তথ্য নেই, এরকম ইউসিএল জিতেছে।
আমরাও চাইছিলাম যে এরকম একটা টিম সাবি আলোনসো ডেভেলপমেন্ট করুক, যাতে আমরা নেক্সট ডে বলতে পারি যে এটাই রিয়াল মাদ্রিদ। তো সেটা হচ্ছে না। আর ডিফেন্সে সামনে ট্রান্সফার উইন্ডোতে ডিফেন্সে আরো সলিডিটি প্লেয়ার কিনতে হবে। আর কি বলবো, মিডফিল্ডেও আমাদের একজন লম্বা ফিজিক্যালি এবং বল কন্ট্রোলের একজন প্লেয়ার লাগবে। যেমন ধরেন আমার কাছে নিকু পাস থাকলে ভালো হতো, অথবা যেমন ধরেন বিতিনহা কিন্তু লম্বা নয়, কিন্তু তার স্কিল এবং দুর্দান্ত পাসিং এ যে মেধাটা আছে সেটা অনেক কার্যকরী। এরকম একটা মিডফিল্ড প্রয়োজন। আর আমার মতে দুইটা, একটা সেন্টার ব্যাক একটা লেফট ব্যাক প্রয়োজন। কারণ মাদ্রিদের ডিফেন্সে খুব দ্রুতই ইনজুরি হয়ে যায়। মানে আমাদের মিলিতাও আসবে সম্ভবত 3 থেকে 4 মাস পর। রুডিগার ফর্মে নেই। তারপর হচ্ছে ডেভিড আলাবা ইনজুরি প্রোন প্লেয়ার। আমাদেরকে সামনে জানি না কি হবে। 24-25 সিজন খুব খারাপ গেছে, এবার 25-26-এ কি অপেক্ষা করতেছে সেটা একমাত্র সাবি আলোনসো আর মাদ্রিদ বোর্ডেই জানে। আমরা ফ্রেন্ডরা শুধু রাত জেগে খেলা দেখি আর হতাশায় ভুগি। যখন খেলা দেখলাম আজকে রাত্রে, আমি জিতেছে তবে আমি সন্তুষ্ট নয়। রাত্রে অনেকগুলো প্রবলেম, মাথায় ঘুরপাক খাচ্ছিল খেলা দেখার পরেও। যাই হোক, আমি খেলা দেখে যা আমার নিজের যা মনে হচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক বা কমেন্ট করে জানাবেন। কোথাও কোনো ভুল হয়ে থাকলে সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন। হ্যাঁ, আমি কিন্তু সব টিমের ম্যাক্সিমাম সব টিমের খেলা দেখে থাকি। আপনারা যদি নিয়মিত খেলাধুলার বিষয়ে আলোচনা করতে পছন্দ করেন আমার সাথে, তাহলে ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত থাকেন। আসসালামু আলাইকুম।